আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, পর্যটন সহ দেশের প্রতিশ্রুতিশীল খাতে মার্কিন বিনিয়োগ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে এই আহ্বান জানিয়েছেন তিনি। আর নারী নেতাদের নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে 3টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে জ্বালানি ছাড়াও বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে এই সুযোগ সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে ভার্চুয়ালি গোলটেবিল বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আয়োজক ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। ব্লু ইকোনমি, তথ্য প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। It is to be noted that Bangladesh has the most liberal investment policy in South Asia, and that foreign investment is protected by acts of parliament and bilateral treaties. Bangladesh is ready to offer from its 100 special economic zones, one exclusively for American companies, and also invites U.S. investment in its 28 high-tech parks. জানান, যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, শুল্কমুক্ত প্রবেশাধিকার সহ অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হতে পারে। Bangladesh is ready to commence free trade agreement (FTA) negotiation with the US at an appropriate time. Already we have done it with Bhutan, and also we have taken initiative to other country. এর আগে জাতিসংঘে লিঙ্গ সমতা নিশ্চিতে 3টি প্রস্তাবে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনে গুরুত্ব দেন শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের 76তম অধিবেশনের প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক করেন সুইডেন ও কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24। এদিকে 15 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি। গতকাল ভোর 6টা থেকে শুরু হয় এই কর্মসূচি। দেশের বিভিন্ন স্থানে সড়কের বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নেন শ্রমিকরা। আর মালিকদের আগাম আয়কর বাতিল, 50 কিলোমিটার পরপর বিশ্রামাগার নির্মাণ সহ 15 দফা দাবি তাদের। 72 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের আরও একটি অংশ আন্দোলনের বাইরে রয়েছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন পণ্য পরিবহন মালিক শ্রমিকরা। পণ্য পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যেতে চাই, কুষ্টিয়ায় শরীফ বিশ্বাস রয়েছেন, আমাদের সাথে যুক্ত হবেন। শরীফ বিশ্বাস, কি অবস্থা দেখছেন কুষ্টিয়ায়? হ্যাঁ ইসরাত, বিশেষ করে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যে দাবির যে ডাক দিয়েছে, তাদের 15 দফা দাবি যে ডাক দিয়েছেন, তাই সেই কর্মবিরতির কিন্তু আজ দ্বিতীয় দিন। তবে এই দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে সমস্ত পণ্য পরিবহন কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিক যারা আন্দোলনের ডাক দিয়েছে, শ্রমিক সহ মালিক পণ্য পরিবহন মালিকরা, তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো এই মুহূর্তে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ইসরাত, দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। প্রতিদিন প্রায় 100 ট্রাক কিন্তু চাল দেশের বিভিন্ন বাজারে কিন্তু সরবরাহ হয়ে থাকে, সেটি কিন্তু গতকাল থেকে বন্ধ রয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে, চালের বাজারে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়তে পারে। তো কিছুক্ষণ আগে আমরা শ্রমিক ফেডারেশনের একজন নেতার সাথে কথা বলেছি। তারা এই মুহূর্তে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করছেন। এ বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে, যদিও কি সিদ্ধান্ত সেখানে আসতে পারে এবং কি কি আলোচনা সেখানে হবে এই মুহূর্তে কিছু তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাইছেন না, এবং তারা পরবর্তীতে কোনো সিদ্ধান্ত যদি হয়ে থাকে সেটি জানাবেন। ইস্টার শরীফ বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পণ্য পরিবহন এবং মালিক শ্রমিকদের যে বৈঠক রয়েছিল, বৈঠকটি শেষ হয়েছে। সেই খবর জানাতে আমার সচিবালয় থেকে এই মুহূর্তে নাফিল ইসলাম লিঙ্কন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লিঙ্কন, সবশেষ কি আপডেট আছে আপনার কাছে?
ইসরাত, আর প্রায় 2.5 ঘন্টা ব্যাপী কিন্তু সকাল 11:30 থেকে এখন পর্যন্ত মিটিং চলছে। দুঃখিত, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম মিটিংটি শেষের পথে, তাই অল্প কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো তারা যে 15 দফা দাবি নিয়ে ধর্মঘটটি, সেটি হচ্ছে আপনার 10 বছর ধরে প্রায় লাইসেন্স বন্ধ রয়েছে নবায়ন করা। এছাড়া আগাম যে ট্যাক্স নেওয়া হচ্ছে সেই ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং যারা এরই মধ্যে ট্যাক্স দিয়ে ফেলেছেন তাদেরকে সেই ট্যাক্সের টাকা ফেরত দিতে হবে। এছাড়া যারা এই প্রায় দীর্ঘ সময়, প্রায় 1.5 বছর ধরে করোনা মহামারীর সময়ে যারা বিভিন্ন সরকারি প্রণোদনার আওতায় এসেছিলেন কিন্তু ট্রাক মালিক শ্রমিকরা অভিযোগ করেছেন তাদেরকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয়নি। এছাড়া বেশ কিছুদিন ধরে সড়ক নিরাপদ আইনের সময় যে বলা হয়েছিল সড়কের বিভিন্ন জায়গায় বিশ্রামাগার রাখতে হবে ট্রাক চালকদের জন্য, সেটিও কিন্তু করা হয়নি। এসব বিভিন্ন দাবিতে, প্রায় 15টি দাবিতে তারা এই অব্যাহত রেখেছে ধর্মঘট। আমরা জানতে পেরেছি এখনো সিদ্ধান্ত আসতে পারেনি, অর্থাৎ মালিক শ্রমিক সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্তে আসতে পারেননি। সিদ্ধান্ত আসা মাত্রই হয়তো মিটিং শেষ হবে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালিক শ্রমিক পক্ষ থেকে যারা এসেছেন নেতারা, তারা হয়তো বা তাদের সিদ্ধান্তের বিষয়ে আমাদেরকে জানাবেন। ইসরাত, এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সর্বশেষ বিষয়। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাফিল ইসলাম লিঙ্কন সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন মালিক শ্রমিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠকটি শেষ হয়েছে এইমাত্র, সে বিষয়ে সবশেষ আপডেট। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ই ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন আদালতে মামলা করেন মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে ধানমন্ডি থানাকে FIR হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ভুক্তভোগী গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী এই রিট দায়ের করেন। আর রিটে বলা হয়, সরকারি দপ্তরগুলোর গাফিলতি ও ব্যর্থতায় দেশের লাখ লাখ অনলাইন গ্রাহক সর্বশান্ত হয়েছে। স্ত্রী নির্যাতনে ভুল স্বীকার করে দেশের সর্বোচ্চ আদালতে ক্ষমা চাইলেন স্বামী। প্রতিশ্রুতি দিয়েছেন আর স্ত্রী নির্যাতন না করার। এ সময় নির্যাতিত স্ত্রীর নামে সম্পত্তি লিখে দিলে স্বামীর সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। গতকাল আপিল বিভাগে স্বামী নির্যাতনের বর্ণনা দেন গৃহবধূ স্ত্রী। মামলার প্রায় 1 যুগ, স্বামীর নির্যাতনের শিকার ইশরাত জাহান আদালতের দ্বারস্থ। এর মাঝে জেল ফেরত স্বামী বাড়িয়েছেন নির্যাতন, হয়েছে গ্রাম্য সালিশ। নির্যাতন আর বর্বরতার ভয়ঙ্কর সেই স্মৃতিহাত্রে মঙ্গলবার ইশরাত জাহান কেঁদেছিলেন আপিল বিভাগে। বুধবার ভুল স্বীকার করে সমঝোতার হাত বাড়ান স্বামী তরিকুল ইসলাম। ক্ষমা চান, সাথে প্রতিশ্রুতি দেন আর কখনো স্ত্রী নির্যাতন না করার। স্ত্রী ইশরাত জাহানও ধরে রাখতে চান সংসার। কোনো সুস্থ মানুষ স্ত্রী নির্যাতন করতে পারেন না উল্লেখ করে স্বামী তরিকুল ইসলামকে আপিল বিভাগ নির্দেশ দেন স্ত্রীর নামে সম্পত্তি লিখে দেয়ার। আর এরপরই সরকারি চাকরি ফিরে পাবেন তিনি। দেশের সর্বোচ্চ আদালত বলেন, সংসার টেকাতেই এমন পদক্ষেপ আপিল বিভাগের। এক হাতে তো তালি বাজে না, ঠিক আছে, হাতটা থাকলে তো তালি বাজে, তাই না? আর সব সময় তো আর ওইটা মেনে নেওয়া যায় না যে সব সময় মানে 2 হাতেরই একই রকম হবে। জমি ওরম নাই বিলা আমার নামে নাই। আমি এই সমঝোতার মধ্যে আমার মায়ের কাছ থেকে আমি বুঝাইয়া বইলা আমি ডিসিশনটা আমি নিয়ে তখন আমাদের সঠিক কথাটা বুঝতে পারি। আমাদের প্রস্তাব যে ও তোমার যে দেশের জমি আছে সেই জমির অংশ ওকে লিখে দিবে, যাতে ভবিষ্যতে ওর একটা নিশ্চয়তা থাকে। এই জন্য সময় দিলে 1 মাসের যের মধ্যে তুমি জমি লিখে দিবে, সেই কাগজ নিয়ে সেখানে জমা দিবা, তোমার চাকরি ফেরত দেওয়া হবে এবং তোমাদের মধ্যে এই মামলাটি শেষ হয়ে যাবে। আপিল বিভাগে এমন নির্যাতনের বর্ণনা দেয়া বিরল ঘটনা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। টিকার অসম বন্টনের কারণে বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণ কঠিন। চ্যানেল 24-কে এ কথা বলেছেন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদেরী। তার মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক যোগ্যতার অনুমোদন না থাকা দেশে টিকা গবেষণা ও উৎপাদনের অন্যতম প্রতিবন্ধকতা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার ম্যাগসাইসাই, আর এই পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদেরী। চ্যানেল 24-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন, এই পুরস্কার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি প্রথমে অনেক হ্যাপি যে এরকম একটা প্রাইজ পেয়েছি।
তিনি জানান, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক যোগ্যতা অর্জন করলে দেশের টিকা উৎপাদনে গবেষণা আরও বেগবান হবে। এখন আমরা জানবো যে আমার এই ভ্যাকসিন তৈরি করার পর আমি বিদেশেও রপ্তানি করতে পারবো, দেশেও ব্যবহার করতে পারবো, এবং গাভি এটাকে অ্যাকসেপ্ট করবে, ইপিআই এটাকে অ্যাকসেপ্ট করবে, তখন উৎসাহটা অনেক বেশি হয়ে যাবে। এখন আমার একটা ভ্যাকসিন বাংলাদেশে তৈরি হলে বাংলাদেশে রেজিস্ট্রেশন করে, আমি ট্রায়াল করে রেজিস্ট্রেশন যখন একটা কোম্পানি করে, সেটা শুধু বাংলাদেশ ব্যবহার করতে পারবে। কিন্তু আমি যদি একটা ভ্যাকসিন এমনভাবে তৈরি করি, সবগুলো তো জিসিপি, জিআইপি সব এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়, সেটা যদি WHO প্রিকোয়ালিফাইড আমাদের DGDA হয়ে যায়, তখন এই কোম্পানিগুলো আরও উৎসাহ পাবে। ডক্টর কাদরি মন্তব্য করেন, বিশ্বব্যাপী করোনা টিকা অসমভাবে বণ্টিত হচ্ছে। এভাবে বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং এটাকে নিয়ন্ত্রণ করাই যাবে না। এটা যদি সবাই বুঝতো, তাহলে তারা তখন উৎপাদন ক্ষেত্রে এবং ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে কিন্তু এইরকম আমরা দেখতাম না। ভ্যাকসিন এক্সপায়ার্ড হয়ে ফেলে দেওয়া হচ্ছে, নষ্ট হচ্ছে, কত মিলিয়ন ডোজেস এক্সপায়ার হচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেক দুঃখের বিষয়। এমন বাস্তবতায় বিভিন্ন দেশের টিকার যে তৃতীয় ডোজ দেয়া হচ্ছে তা অযৌক্তিক বলেও মন্তব্য তার। আমরা পুরো পৃথিবীতে সবাইকে ভ্যাকসিন দিতে পারছি না, আমরা এখন 3rd ডোজে যাচ্ছি, কালকে শুনবো একটা 4th ডোজের কথা। এটা কিন্তু কমপ্লিটলি আনজাস্টিফাইড। বাংলাদেশের এই বিজ্ঞানী বলেন, উন্নত দেশগুলো করোনা টিকা বিতরণে এখনও উদারতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। আমরা যতই মনে করি যে সবাই অনেক উদার, আসলে অত উদার না। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে আরও 18 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছে 8 জন। তাদের 1 জন ছিলেন করোনা পজিটিভ, আর বাকিদের করোনা উপসর্গ ছিল। রাজশাহীতে করোনায় আক্রান্তের হার 7.45। কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছে। এছাড়া ময়মনসিংহে 3, দিনাজপুরে 2 ও চট্টগ্রামে মৃত্যু হয়েছে 1 জনের। বিশ শতক জমির ধান কাটা হচ্ছে 20 মিনিটেরও কম সময়ে। নেই মাড়াইয়ের ঝামেলাও। কম্বাইন হারভেস্টার মেশিন থেকেই ভরা হচ্ছে বস্তায়। এতে কম খরচে লাভবান হচ্ছেন কৃষক। দিন বদলের এমন গল্পে ভূমিকা রাখছে এসিআই মোটরস। চুয়াডাঙ্গার হিজলগাড়ির মাঠ ভরে আছে স্বপ্নের ফসলে। ঘরে তোলার অপেক্ষায় কৃষক। পাশাপাশি 20 শতকের 2টি ক্ষেতে কাটা হয় ধান। একটিতে 8 জন শ্রমিক মিলে শেষ করেন 2.5 ঘন্টায়। অপরটিতে ইয়ারমার কম্বাইন হারভেস্টার মেশিনে কাটা হয় মাত্র 17 মিনিটে। কৃষকরা বলছেন, এই মেশিন দিয়ে ধান কাটলে শ্রমিক ও সময় দুটোই বাঁচে। সেই সাথে খরচ ও ফসলের ক্ষতিও হয় কম। 1 বিঘা ধান কাটতে আমার সময় লাগে 15 থেকে 20 মিনিট, কিন্তু 1 বিঘা ধান যদি লেবার দিয়ে কাটি সেখানে আমার 4-5 ঘন্টা লেগে যায়। মেশিনে ধান কাটলে খুব দূরত্ব হইলো, পরিষ্কার হইলো, আমাদেরও পরিশ্রম কমে গেল। কৃষকের পাশাপাশি কম্বাইন হারভেস্টার মেশিন কিনে লাভবান হচ্ছেন অনেকেই। 1 বিঘা ধান কাটতে আমরা 1800 থেকে 2000 টাকা নিই, এবং যদি কামলা দিয়ে কাটে তাহলে তাদের 4 থেকে 4500 টাকা খরচ হয়। একটা নতুন ফিচার যোগ করা হয়েছে, এটার নাম হলো স্মার্ট অ্যাসিস্ট রিমোট সিস্টেম। তো এই সিস্টেমের মাধ্যমে আমি জানতে পারি যে যদি মেশিনে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয় তো সেটা নোটিফিকেশন পাই, সাথে সাথে সেটা সমাধানও করা যায়। আমাদের প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয়, আমাদের কিন্তু খুব দ্রুত সময়ে আমার ফলনটা ঘরে তুলতে হবে। সেক্ষেত্রে যন্ত্রের হচ্ছে কোনো বিকল্প নেই। বর্তমান সরকারও চেষ্টা করছে আমাদের কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে। সরকারের কৃষি প্রণোদনায় ভর্তুকি ও সহজ কিস্তিতে মিলবে মেশিনটি। রয়েছে সব ধরনের সার্ভিসিং সুবিধাও। কোনো প্রবলেম হওয়ার সাথে সাথে আমাদের লোকজন বাড়িতে গিয়ে এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সার্ভিস দিই, এবং স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি আমাদের আছে। এবং আমাদের সারা দেশে, যারা আপনি জানেন যে আমরা এসিআই মোটরস এগ্রিকালচার মেশিনারি বাংলাদেশে যা বিক্রি হয় তার প্রায় 50% মার্কেট শেয়ার আমাদের। যন্ত্রের ব্যবহারে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে দেশের কৃষিখাত, ভাগ্য বদলাচ্ছে কৃষকের। নাদিম হোসেন, চ্যানেল 24। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.8%। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির এশিয়া ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। করোনা অতিমারির ক্ষতি পুষিয়ে অর্থনীতির সূচকে বাংলাদেশের অগ্রগতি বেশ ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে। তবে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণে অভ্যন্তরীণ চাহিদার দিকে নজর দেওয়ার পরামর্শ সংস্থাটির।
অতিমারিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করা হয়েছে এডিবির আউটলুক প্রতিবেদনে। এতে আরও বলা হয়, চলতি অর্থবছর অভ্যন্তরীণ মূল্যস্ফীতি 0.6% কমে 5.8% নামতে পারে। খেলার খবর, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের বাংলাদেশ দল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব বুঝে নিলেন অস্কার ব্রুজন। তবে খুব বেশি আশা দেখাচ্ছেন না তিনি। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজেই দল ঘোষণা করেন। প্রাথমিকভাবে 34 সদস্যের দল ঘোষণার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত 26 জনকে বেছে নেন কোচ। সবার সহযোগিতা নিয়ে সাফের সর্বোচ্চ চেষ্টার কথা বলছেন তিনি। মালদ্বীপ ও নেপালের সাথে ভালো খেলার সামর্থ্যের কথা বললেও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো আশার কথা শোনানি। নতুন দায়িত্বে ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। তবে বসুন্ধরা, আবাহনী ও সাইফের ফুটবলারদের সমস্যা হবে না বলে বিশ্বাসী। সবচেয়ে বেশি 10 ফুটবলার বসুন্ধরার, আবাহনীর 5 ও সাইফের 4 ফুটবলার, 2 জন চট্টগ্রাম আবাহনীর, 1 জন করে শেখ জামাল, মোহামেডান, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারার। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশ পাসপোর্ট নেওয়া এলিটা কিংসলে। যদিও ফিফা থেকে এখনও তার খেলার অনুমোদন মেলেনি। জাতীয় দলে ফিরেছেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা। সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। বাংলাদেশের যতটা সামর্থ্য আছে সেটা নিয়েই ভাবতে হবে। আমাদের চান্স 50-50। আমি খেলার ধরনে কিছুটা পরিবর্তন আনবো, তবে সেটা কি এখনই বলছি না। করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন, মাস্ক পরুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।